তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন অফ সিনক্রোনাস জেনারেটর। সিনক্রোনাস জেনারেটরের ভোল্টেজ রেগুলেশনের ডেফিনেশন, তার এক্সপ্লেনেশন, ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, এই বিষয়গুলো আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব। তো ভোল্টেজ রেগুলেশন টার্মটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে সিনক্রোনাস জেনারেটর বিভিন্ন লোডে কিভাবে পারফর্ম করে। সিনক্রোনাস জেনারেটর মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, সেটা আমরা জানি। আমরা যদি এটা যদি একটা জেনারেটর হয়, তার একটা শেফট থাকে, তাকে যদি আমরা কোনো একটা কিছু দিয়ে ঘুরাই এই শেফটটাকে মেকানিক্যালি, তাহলে সে কি করে, তার এই তিনটা টার্মিনালের মাধ্যমে আমাদেরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করে। এবং তার এই তিন টার্মিনালের মধ্যে আমরা কি করি, তার এই যে তিনটা টার্মিনাল থাকে, এই তিনটা টার্মিনালে আমরা ইলেকট্রিক্যাল লোড কানেক্ট করি। অর্থাৎ এই লোডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক্যাল লোড। অর্থাৎ রেজিস্টিভ লোড হতে পারে, ইন্ডাকটিভ লোড হতে পারে, ক্যাপাসিটিভ লোড হতে পারে, একটা মোটর হতে পারে, ঠিক আছে, একটা বাল্ব হতে পারে, লাইট হতে পারে, ফ্যান হতে পারে। আচ্ছা। তো জেনারেটর সাথে আমরা যখন বিভিন্ন ক্যাটাগরির লোড কানেক্ট করি, তখন জেনারেটরের টার্মিনাল দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়, এই কারেন্টটা এক এক সময় এক এক রকম হয়। যেমন আহ, তুমি যদি লোড হিসেবে কোনো রেজিস্টিভ লোড এখানে কানেক্ট করো, অর্থাৎ এই লোডে যেই প্যারামিটার গুলো কানেক্ট করা আছে ইন্টারনালি, যেমন মনে করো একটা ফ্যান, এর ভিতরে কি আছে, এর ভিতরে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটা মিলে একটা কম্বিনেশন। ঠিক আছে। তো তুমি মনে করো এমন একটা লোড কানেক্ট করলা যেটা হচ্ছে শুধু রেজিস্টরকে রিপ্রেজেন্ট করে, সেটাকে আমরা বলি একটা পিওরলি রেজিস্টিভ লোড। যদি এরকম রেজিস্টিভ লোড এখানে কানেক্ট করা হয়, তাহলে জেনারেটরের এই টার্মিনাল দিয়ে যেই কারেন্টটা ফ্লো হয়, সেই কারেন্টটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর টাইপের হয়। অর্থাৎ এই টার্মিনালে যে ভোল্টেজ, সেই ভোল্টেজ আর এখান দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্ট দুটার অ্যাঙ্গেলের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। ঠিক আছে। তো যদি এরকম কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে, তাহলে রেজিস্টিভ লোডে আমরা কি পাই, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এর জন্য যে কারেন্টটা পাই, সেই কারেন্টটা ভোল্টেজের সাথে কমপ্লিটলি অ্যালাইন থাকে, অ্যাঙ্গুলার কোনো শিফট এখানে পাওয়া যায় না। আবার আমরা যদি লোড হিসাবে ইন্ডাকটিভ লোড কানেক্ট করি, তাহলে আহ, এই যে কারেন্ট ফ্লো হয় এখানে, সেই কারেন্টটা হয় ল্যাগিং টাইপের। ঠিক আছে। এবং পাওয়ার ফ্যাক্টর হয় ল্যাগিং। ল্যাগিং মানে কারেন্টের অ্যাঙ্গেল ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কিছুটা পিছিয়ে থাকে। ঠিক আছে। আর যদি পিওরলি ইন্ডাকটিভ হয়, তাহলে তো একদম 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। আবার আমরা যদি ইন্ডাক্টর কানেক্ট না করে এখানে ক্যাপাসিটিভ টাইপের লোড কানেক্ট করি, তাহলে এই যে কারেন্টটা ফ্লো হয়, তার অ্যাঙ্গেলটা ভোল্টেজের অ্যাঙ্গেলের চেয়ে আরো আগায় থাকে। ঠিক আছে। তো ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে আগায় থাকা মানে হচ্ছে ক্যাপাসিটিভ লোডের জন্য কারেন্টটা হয় আমার লিডিং টাইপের। অর্থাৎ কারেন্টটা ভোল্টেজকে লিড করে। ঠিক আছে। আচ্ছা। তো বিভিন্ন লোডে ট্রান্সফরমারের, আমরা জেনারেটরের আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, কারেন্টের অ্যাঙ্গেলের মধ্যে একটা ভেরিয়েশন থাকে। অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেল যদি এমন হয় আই অ্যাঙ্গেল অফ থিটা, তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য এই থিটার মান হবে কত, 0 ডিগ্রি। ল্যাগিং এর জন্য থিটার মান কি হবে, নেগেটিভ সামথিং। লিডিং এর জন্য কি হবে, পজিটিভ সামথিং থিটার মান। ঠিক আছে। আচ্ছা। তো এই গেল সিনক্রোনাস জেনারেটরের বিভিন্ন লোডে তার কারেন্টের বিহেভিয়ারের ডিসকাশন। এবং এখানে আমরা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু সিনক্রোনাস জেনারেটর, একটা শুধুমাত্র সিনক্রোনাস জেনারেটর একা একই যখন অপারেট করছে সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। ঠিক আছে। একটা মাত্র জেনারেটর, মাল্টিপল জেনারেটর কানেক্টেড, এই ধরনের কোনো ডিসকাশন আমরা এখনো করিনি। এটাও একটু মাথায় রাখতে হবে। এটা একটু পরে বোঝা যাবে কেন আমরা এই বিষয়টাকে হাইলাইট করছি। মাল্টিপল জেনারেটর যদি কানেক্টেড অবস্থায় থাকে, সেখানে কিন্তু কিছু ডিফারেন্ট বিষয় চলে আসে, লোড শেয়ারিং এর বিষয়। তো সেটা আমরা পরে ডিসকাস করব। আচ্ছা। তো এখন আমরা যদি
আমরা কনসিডার করি আমরা একটা জেনারেটরের সাথে এরকম একটা ইলেকট্রিক্যাল লোড কানেক্ট করলাম, ঠিক আছে। এখন আমরা যদি আস্তে আস্তে লোডের ভ্যালু ইনক্রিজ করতে থাকি, লোড বাড়াতে থাকি, মনে করো রেজিস্টিভ লোড আছে, ওভারঅল রেজিস্ট্যান্সের মান আমরা বাড়াচ্ছি কোন একটা ওয়েতে, ওভারঅল ইন্ডাকটেন্সের মান আমরা বাড়াচ্ছি কোন একটা ওয়েতে, ঠিক আছে। যদি আমরা বাড়াতে থাকি তাহলে কি ঘটবে? তুমি যখন লোডের ভ্যালু এখানে বাড়াচ্ছ, তার মানে কি আউটপুটে লোড বৃদ্ধি পাচ্ছে। আউটপুটে লোড বৃদ্ধি পেলে কি হবে? অর্থাৎ আউটপুটে বেশি পাওয়ার লাগবে না? তো বেশি পাওয়ারটা কোথা থেকে আসবে? সেই বেশি পাওয়ারটা নিশ্চয়ই জেনারেটরকে জেনারেট করতে হবে, এবং সে জেনারেট করে সেই পাওয়ারটা কি করবে? লোড পর্যন্ত পাঠাবে, ঠিক আছে। এবং আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা ভোল্টেজকে স্টেবল রাখি, অর্থাৎ লাইন টু লাইন ভোল্টেজ গুলা আমরা স্টেবল রাখার চেষ্টা করি। তাহলে যদি তুমি লোডে আগের যা পাওয়ার নিচ্ছিল, ঠিক আছে, তার চেয়ে বেশি পাওয়ার এখন তুমি পাঠাচ্ছ, তাহলে কি আহ, যেহেতু ভোল্টেজ সেম, তাহলে কারেন্টকে বেড়ে যেতে হবে না? যেহেতু পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ টাইমস কারেন্ট টাইমস পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা যদি লোড ইনক্রিজ করি তাহলে পাওয়ার ইনক্রিজ হবে। যেহেতু ভোল্টেজ স্টেবল, পাওয়ার ইনক্রিজ হওয়া মানে অ্যাকচুয়ালি কি, লোড যে কারেন্টটা ড্র করছে সেই কারেন্টটা ইনক্রিজ হওয়া, ঠিক আছে। তো এইটাই বলা হচ্ছে এই পয়েন্টে। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, আমরা যে কনসিডারেশনটা নিলাম সেই কনসিডারেশনে আমরা ধরে নিলাম জেনারেটরের যে এক্সাইটেশন ফিল্ড ছিল, অর্থাৎ ডিসি সাইড, সেখানে আমরা কোনো ধরনের আহ, মানে চেঞ্জেস আনি নাই। অর্থাৎ আমি যেদিকে লোড বাড়াইছি, লোড বাড়ানোর কারণে ডিসি সাইডে এমন না যে আমি ভোল্টেজটা কিছু দূর বাড়াই দিলাম, এমন আমি করি নাই, ঠিক আছে। এই কাজ আমি করি নাই। অর্থাৎ ডিসি সাইডে কোনো যদি আমি চেঞ্জেস না আনি তাহলে কি হবে সেটা এতক্ষণ আমরা ডিসকাস করলাম, যে ডিসি সাইডে আমরা ফিল্ড রেজিস্ট্যান্স যদি কমায় দেই তাহলে তো আবার কারেন্ট বেড়ে যায়, কারেন্ট বেড়ে গেলে তখন এক্সাইটেশন বেড়ে যায়। ওই কমপ্লেক্সিটিতে আমরা জানি, অর্থাৎ সবকিছু একই অবস্থায় থাকায় ডিসি ফিল্ডের এক্সাইটেশন কনস্ট্যান্ট থাকা অবস্থায় আমরা লোড বাড়াইছি। সেই অবস্থায় লোড বাড়ালে কি হবে? আউটপুটে বেশি পাওয়ার লাগবে, বেশি পাওয়ার আসার জন্য কি হবে? কারেন্ট বেড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছিল আমাদের 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তো 1 নাম্বার পয়েন্ট চেক। আমাদের 2 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে? Because the field resistor has not been changed, the field current is constant and therefore flux is constant. Since the prime mover also keeps a constant speed, the magnitude of internal generated voltage is constant. এখন আমরা যখন লোডকে ইনক্রিজ করি তখন এই বেশি লোডটা সাস্টেন করার জন্য আমার বেশি পাওয়ার জেনারেটরকে সাপ্লাই করতে হয়। বেশি পাওয়ার সাপ্লাই করার জন্য কি হয়? কারেন্টটা বেড়ে যায়, কিন্তু ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, এটা আমরা বললাম। কারণ ভোল্টেজটা কেন কনস্ট্যান্ট থাকে সেইটার ব্যাখ্যাই হচ্ছে এই 2 নাম্বারটা, লাইন টু লাইন জেনারেটর ভোল্টেজ কেন কনস্ট্যান্ট থাকে। কারণ আমরা যদি জেনারেটেড ভোল্টেজের ইকুয়েশন দেখি, জেনারেটেড ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ইকুয়াল টু কনস্ট্যান্ট টাইমস ফ্লাক্স টাইমস স্পিড। তো তুমি তো লোড বৃদ্ধি করলা, কিন্তু তুমি ফ্লাক্সে তো কোনো ধরনের চেঞ্জেস আনো নাই, ফ্লাক্স বাড়াও নাই, কমায় নাই, তুমি ডিসি ফিল্ডে হাত দাও নাই, মানে ফ্লাক্স বাড়ায় নাই। আবার তুমি স্পিডও চেঞ্জ করো নাই, তুমি প্রাইম মুভার দিয়ে স্পিড বাড়ায় কমায় দাও নাই, তাহলে না জেনারেট ভোল্টেজ চেঞ্জ হতো। এজন্য লোড ইনক্রিজ করলে ফ্লাক্স আর স্পিডে যদি আমরা কোনো ধরনের ইমপ্রোভিশন না আনি, কোনো ধরনের চেঞ্জেস না আনি, তাহলে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে কিন্তু কারেন্টটা ইনক্রিজ করে, ঠিক আছে। তা আমরা এই ব্যাখ্যাগুলো দিয়ে আস্তে আস্তে কোথায় যাওয়ার চেষ্টা করছি? আমরা কিন্তু সিনক্রোনাস জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন বোঝার চেষ্টা করছি। ওখানে আমরা এখনো যাই নাই, আমরা ভোল্টেজ আর কারেন্ট এখন বুঝলাম এবং লোডের ইনক্রিমেন্টটা বুঝলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু বুঝতে পারলাম যে জেনারেটেড ভোল্টেজ ইএ, এই টার্মটা যদি কনস্ট্যান্ট থাকে, হোয়াট ডাজ ভ্যারি উইথ চেঞ্জিং লোড, তাহলে কোন জিনিসটা চেঞ্জ হয়? সেটা আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে কারেন্ট চেঞ্জ হয়, ঠিক আছে। তো এটা তো আমরা এমনি বলে দিলাম, কিন্তু এটা যদি আমরা গ্রাফিক্যালি বা ম্যাথমেটিক্যালি এটাকে প্রুফ করতে যাই, সেটার
ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। তো কি বলা হচ্ছে, ফার্স্ট এক্সামিন এ জেনারেটর অপারেটিং এট এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আমরা জেনারেটরের লোড ইনক্রিমেন্ট করব ডিক্রিমেন্ট করব, সেটা করার জন্য আগে তো আমাদেরকে ধরে নিতে হবে যে জেনারেটরটা কোন লোডে অপারেট করছে। সেটা কি ল্যাগিং লোডে আছে, নাকি লিডিং লোডে আছে, নাকি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডে আছে, এটা আমাদেরকে আগে আহ, ধরে নিতে হবে। না হলে তো আমি যে লোড বাড়াবো, কি ধরনের লোড বাড়াবো, সেটাই তো আমি ডিসাইড করতে পারবো না। এজন্য আমি প্রাইমারিলি ধরে নিচ্ছি যে এমন একটা জেনারেটরের উপর আমি অ্যানালাইসিসটা করব যে লোড চেঞ্জ করলে কি হবে। যেই জেনারেটরের উপর সেই অ্যানালাইসিসটা করব, আমি ধরে নিচ্ছি সেই জেনারেটর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডে অপারেট করছে। ঠিক আছে। এখন ওই জেনারেটরে আমি যদি আরো লোড ইনক্রিজ করি, ঠিক আছে, অর্থাৎ লোডের মান আমি বাড়াচ্ছি কিন্তু পাওয়ার ফ্যাক্টরকে সেম রেখে। পাওয়ার ফ্যাক্টরকে সেম রাখা মানে কি, যতটুকু ল্যাগ ছিল আগে ঠিক ততটুকু ল্যাগটা তুমি মেনটেন করতেছো আর কি। পাওয়ার ফ্যাক্টর সেম না রাখলে কি হবে, তোমার লোডের টাইপও চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, ল্যাগিং লোডের মধ্যে তুমি যদি ক্যাপাসিটর কানেক্ট করতে থাকো, তাহলে আস্তে আস্তে ল্যাগিংটা লিডের দিকে চলে যাবে না। তো এই জিনিসটা না করে আমরা একই টাইপেরই লোড ইনক্রিজ করতেছি পাওয়ার ফ্যাক্টরটা মেনটেন করে। যদি আমরা এই কাজটা করি, তখন কি হয়, লোড ইনক্রিজ করার কারণে কারেন্ট ইনক্রিজ করে যদি আমার অ্যাঙ্গেলটা সেম থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা একটা আমাদের ডেফিনেশন যে যদি জেনারেটর কোনো একটা স্পেসিফিক লোডে কানেক্টেড অবস্থায় থাকে, তখন সিনক্রোনাস জেনারেটরে আমরা যদি ওই একই টাইপের লোড ইনক্রিজ করি একই ধরনের পাওয়ার ফ্যাক্টর মেনটেন করে, তাহলে লাইন কারেন্ট ইনক্রিজ করে। ঠিক আছে। যেহেতু পাওয়ার ফ্যাক্টর সেম ছিল, তার মানে কি থিটাও অ্যাকচুয়ালি সেম ছিল আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা ব্যাখ্যা। এইটারই ভেক্টর ডায়াগ্রাম নিচে দেওয়া আছে, এটা আমরা এক্সপ্লেন করব। Therefore, the armature reaction voltage J excess IA is larger than before. দেখো, একটা অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটে দুইটা প্যারামিটার থাকে, একটা আরএ আর একটা এক্সএস। আমরা এখন যে কনসিডারেশন গুলো করছি সেগুলোর ক্ষেত্রে আমরা কনসিডার করতেছি যে আরএ হচ্ছে নেগলেক্টেড, অর্থাৎ আর্মেচারের যে রিয়েক্টেন্স সিনক্রোনাস জেনারেটরের, সেটা সিনক্রোনাস রিয়েক্টেন্স এক্সেসের চাইতে অনেক ছোট। এটা আমাদের কনসিডারেশনে এনে তারপর আমরা এই কমেন্ট গুলো করছি। তো আর এ নেগলেক্টেড মানে আর এ ছোট, আর এ জিরো আমরা ধরে নিলাম। তাহলে দেখো, সিনক্রোনাস জেনারেটরের যে ভোল্টেজ ড্রপ হয়, একটা ছিল আইএ আর এ, আর একটা ড্রপ ছিল আইএ এক্সেস। ঠিক আছে, জে অফ আই এক্সেস। এখন আর এ তো আমরা নেগলিজিবল ধরে নিয়েছি, তাহলে এই ড্রপের কোনো অ্যাকচুয়ালি ভ্যালু নেই, এই পুরোটাই শূন্য হয়ে গেছে। সিনক্রোনাস জেনারেটরের একমাত্র ড্রপ কি, আইএ এক্সেস, ভোল্টেজ ড্রপ। তো দেখো, আইএ যদি আগের চেয়ে বেড়ে যায় লোড ইনক্রিমেন্ট করার কারণে, তাহলে আই এক্সেস ড্রপটাও বেড়ে যাবে না? এই কথাটা বলা হচ্ছে যে আই এক্সেস ড্রপটা কি হবে, আগের চাইতে বেড়ে যাবে। ঠিক আছে, যে দেন বিফোর। এখন সিনক্রোনাস জেনারেটরের ইন জেনারেল যে ইকুয়েশন আছে, ভোল্টেজ ইকুয়েশন, জেনারেটেড ভোল্টেজ ইজ ইকুয়াল টু টার্মিনাল ভোল্টেজ প্লাস জে এক্সেস আইএ পার ফেজের জন্য এই ইকুয়েশনটা আমরা জানি। আমরা আরেকটা জিনিস জানতাম, এটার সাথে কি ছিল, প্লাস এই যে আই এ আর এ, এই টার্মটা ছিল। যেহেতু আর এ নেগলিজিবল, এই জন্য আর এটা বাদ দিলে ইকুয়েশনটা ছোট হয়ে এই পর্যায়ে চলে আসে। ঠিক আছে। আচ্ছা, এখন এই ইকুয়েশনে যেহেতু ইএ কনস্ট্যান্ট, এখন ইএ কে কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের ভি ফাই কে কি হইতে হয়, ছোট হয়ে যেতে হয়। এটার ব্যাখ্যা কেমন, এইটা থিওরিটিক্যালি বোঝা যাবে না, এটা আমরা যখন এই কার্ভটা এক্সপ্লেন করবো তখন তোমরা ইজিলি বুঝতে পারবে যে ইএ যেহেতু ফ্লাক্স এবং স্পিডের সাথে সম্পর্কিত, এবং এই ব্যাখ্যায় আমরা এখনো ফ্লাক্স আর স্পিডের কোনো হাত দেইনি, তাহলে ইএ তো কনস্ট্যান্ট আছে। ইএ কনস্ট্যান্ট থাকার জন্য ভি ফাই ছোট হয়ে যায় আগের চাইতে, অর্থাৎ পার ফেজে যে টার্মিনাল ভোল্টেজ সেটা আগের চেয়ে ছোট হয়ে যায় আইএ বেড়ে যাওয়ার কারণে। সেটা আমরা দেখব এই ফিগারটা যখন আমরা এক্সপ্লেন করব তখন। আচ্ছা, তো আমরা এক নাম্বারের ব্যাখ্যায় যদি যাই, আমরা এখানে যে ভেক্টর ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই ভেক্টর ডায়াগ্রামটা আমরা যদি একটু এক্সপ্লেন করি। ভেক্টর ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদেরকে কি করতে হয়,
ভোল্টেজের ইকুয়েশনটা আমাদেরকে জানতে হয়। তো এই ভোল্টেজের ইকুয়েশন দিয়ে আমি যদি ভেক্টর ডায়াগ্রাম ড্র করি, আমাকে কাউকে না কাউকে রেফারেন্সে ধরে নিতে হবে। আমি ধরে নিচ্ছি ভি ফাইটা আমার ভেক্টর ডায়াগ্রামের রেফারেন্সে থাকবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ভি ফাই কে ড্র করলাম। এই যে আমার ভি ফাই, পার ফেজ ভোল্টেজ। এখন পার ফেজ ভোল্টেজ ড্র করার পরে আমাকে কি করতে হয়, কারেন্টকে ড্র করতে হয়। এখন কারেন্ট কি কন্ডিশনে আছে, কারেন্ট আছে আমার ল্যাগিং কন্ডিশনে। কেন, আমি তো কনসিডার করতেছি ল্যাগিং লোডে। কারেন্ট ড্র করলাম। কারেন্ট ড্র করার পরে আমাকে কি করতে হয়, কারেন্টের সাথে আইআর এর ড্রপকে প্লেস করতে হয়। এখন আইআর এর ড্রপ তো শূন্য, আমি ধরে নিয়েছি এটার মান অনেক কম, রেজিস্ট্যান্সের মান, তাহলে এই টার্মটা আমার থাকছে না। তাহলে আমার কি থাকে, আমার আরেকটা টার্ম থাকে, সেটা হচ্ছে আইএ এক্সেস। তো আইএ এক্সেস কোন দিকে যায়, আই এক্সেস এর ডিরেকশন হয় আইএ যেদিকে গেল তার 90 ডিগ্রি ডিরেকশনে। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। কেন, এর সাথে একটা জে আছে। জে থাকলে কোনো ভেক্টরকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ সে রোটেট করে দেয়। তাহলে আমি যদি জে এক্সেস কে ড্র করতে চাই, তার ম্যাগনিচিউড হবে কতটুকু, এতটুকু। ম্যাগনিচিউডটা হচ্ছে আমার অ্যাজিউম করা যে আই এর সাথে অ্যাক্সেস গুণ করলে এতটুকু হবে, এটার মান আমার কাছে নাই। কিন্তু ডিরেকশনটা আমি 100% শিওর। কেন, আই এর ডিরেকশন এদিকে ছিল, তার 90 ডিগ্রি ডিরেকশনে কোনটা হবে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কি হবে, জে এক্সেস আইটা প্লেস করবে। আচ্ছা, এটা আমি প্লেস করলাম। তাহলে দেখো আমার ভি ফাই আর জে এক্সেস আই পেয়ে গেছি। এখন ভেক্টরের যোগ কিভাবে হয়, ভেক্টরের যোগ হয় কোন একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে লাস্ট ভেক্টরের টার্মিনাল পয়েন্ট পর্যন্ত। ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট ছিল এখানে, লাস্ট ভেক্টরের টার্মিনাল পয়েন্ট হচ্ছে এখানে। তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, এই যে ইএ, এই ইএটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে ভি ফাই ড্র করলাম, তারপরে আই এ ড্র করলাম। আই এ ড্র করার সময় মাথায় রাখলাম আমি ল্যাগিং ডিরেকশনে, θ ডিগ্রি ল্যাগিং ডিরেকশনে আমি আই এ কে প্লেস করেছিলাম। এবং এটা প্লেস করার পরে আমি কি করলাম, আই এর সাথে 90 ডিগ্রিতে জে এক্সেস আই কে ড্র করলাম, তারপর দুইটার ভেক্টর যোগ করে আমি ইএ পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা ছিল আমার একটা ইন জেনারেল লোডে ভেক্টর ডায়াগ্রাম উইথ আর এ নেগলেক্টেড। এখন কথা হচ্ছে আমি যখন লোড বাড়াবো তখন ভেক্টর ডায়াগ্রামের কি অবস্থা হবে। তো আমি যখন লোড বাড়াচ্ছি তখন কি হচ্ছে, তখন তো এই কারেন্টটা বেড়ে যাচ্ছে, কারেন্ট তো আর আগের মতো নাই, কারেন্ট আগের চেয়ে বেড়ে যায়, তাই না। এখন আমি তো অ্যাজাম্পশনের মধ্যে ধরে নিচ্ছি যে কারেন্ট যখন বাড়বে তখন পাওয়ার ফ্যাক্টরটা মেনটেন করবে, অর্থাৎ এই যে থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা মেনটেন করি কারেন্টকে বাড়তে হবে, ওভাবে আমি লোড বাড়াবো। তাহলে কারেন্ট আগের চেয়ে একটু বেড়ে গেল কিন্তু থিটা অ্যাঙ্গেলটা মেনটেন করলো, তাহলে আমার নতুন কারেন্ট হচ্ছে আইএ প্রাইম। এই যে আইএ প্রাইম কারেন্ট আমার থাকলো, সেই আইএ প্রাইম কারেন্টের সাথে ড্রপ কি হবে, ড্রপ আগের চেয়ে একটু বেড়ে যাবে না। ড্রপ যেহেতু আগে এতটুকু ছিল, এখন আগের চেয়ে একটু বেড়ে যাবে। তাহলে আমার ড্রপের কম্পোনেন্টটা কেমন থাকবে, ড্রপের কম্পোনেন্টটা এই ভেক্টরের সাথে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করবে, তাই না। এবং আগের চেয়ে একটু লম্বা হবে, অর্থাৎ এর যে হাইট, এই হাইটটা আগে যে ভেক্টর ছিল জে এক্স এস আই এর চেয়ে একটু লম্বা হবে। কেন লম্বা হবে, যেহেতু আই প্রাইম আগের চেয়ে বড় হয়ে গেছে। আই প্রাইম বড় হওয়া মানে কি, এক্সেস তো আগের সমান, তাইলে জে এক্স এস আই প্রাইম আগের চেয়ে একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটু বেশি হাইট করে ওকে ড্র করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে ওকে আমি কোথায় প্লেস করব। ওকে প্লেস করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে মাথায় রাখতে হবে ইয়ে তো ফিক্স থাকবে, ইয়ে তো চেঞ্জ হতে পারবে না। কেন, কারণ ই এর নিজস্ব যে ফর্মুলা আছে, ইয়ে ইজ ইকুয়াল টু কে ফাই ওমেগা, ওই ফাই ওমেগাতে তো আমি চেঞ্জ আনি নেই। তাহলে তো ইয়ে সমান থাকতে হবে, আগের সমান। তো এই পয়েন্ট থেকে ইয়ে কোথায় কোথায় সমান দেখো তো, আমি যদি এখানে একটা ব্যাসার্ধের বৃত্ত আঁকি, ঠিক আছে, এই সেন্টারকে মাথায় রেখে আমি যদি একটা বৃত্ত চাপ আঁকি, তাহলে এইখানে ই এর যা মান, এখানেও ই এর তাই মান ছিল না। খেয়াল করো তো, এই পয়েন্ট থেকে এইখানে ই এর ম্যাগনিচিউড যা, এইখানেও তা, এখানেও তা, যেহেতু আমি একই বৃত্তচাপে আছি এখানেও তা, তাই না। তাহলে এই সকল জায়গাগুলোতে এই বৃত্তচাপ ধরে আমি যদি ফলো করি, সব জায়গাতে ই এর মান সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার ইএটা যদি আগের সমান রাখতে হয় এবং তার চেয়ে বড় একটা ভেক্টর আই এ প্রাইম অ্যাক্সেস এখানে প্লেস করতে হয়, তাহলে কি করতে হবে, এই ভেক্টরটাকে আমাকে এমন ভাবে প্লেস করতে হবে যাতে ই এ প্রাইম সমান থাকে। এখন আমার প্লেস করার জায়গা কোথায় আছে, এই ভেক্টরটাকে প্লেস করার মতো জায়গা আমার কাছে কিন্তু কার্ভে দুই দিকে আছে। সেটা একটু দেখো, একটা হচ্ছে এদিকে নিচের দিকে, আমি যদি এখানে প্লেস করি, তাহলে দেখো তো আগের যা হাইট ছিল এখন যা হাইট তার চেয়ে আরো কমে যাবে না।
আবার যদি আমি এখানে প্লেস করি তাহলে হচ্ছে আই এ এক্সেস এর হাইট আগের চেয়ে আমি বড় করে প্লেস করতে পারবো। তাহলে ই এ কে সেম রাখার জন্য আমি কি করব, আমি এই আই এ এক্সেসটা এখান থেকে এখানে প্লেস করব। ঠিক আছে, তো আমি যদি এখানে আই এ প্রাইম এক্সেস কে প্লেস করি তাহলে কি হচ্ছে, ই এটাও সমান থাকতেছে এবং জে এক্সেস আই এ প্রাইমটাও আগের চেয়ে বড় করে প্লেস করতে পারতেছি। শুধুমাত্র এই কন্ডিশনে এসে আমার সকল ফর্মুলা স্যাটিসফাই করতেছে। তো এইটা করার জন্য আমাকে ফোর্সফুলি কি করতে হলো, এই যে ভি ফাই আগে এত বড় ছিল, ভি ফাই আগে কত বড় ছিল, সেন্টার থেকে এত বড় ছিল, এইগুলা মেনটেন করার জন্য এখন কি হয়ে গেছে, ভি ফাই আগের চেয়ে ছোট হয়ে গেছে, ভি ফাই প্রাইম, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ আগের চেয়ে কমে গেল। তো এখান থেকে আমরা কি সামারাইজ করতে পারি, আমরা আমরা যদি কোনো একটা জেনারেটরের লোডকে ইনক্রিজ করি সেম পাওয়ার ফ্যাক্টরে, তার সেম পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলে লোডকে ইনক্রিজ করি এবং তার স্পিড এবং ফিল্ড কারেন্টে কোনো ধরনের হাত না দেই, তাহলে কি হবে, তাহলে ওই জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ আগের চেয়ে একটু কমে যাবে। তো জে এক্সএস কে আমরা এখানে নিচে কেন প্লেস করলাম না, এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাকে এই ভেক্টরের হাইটটা মিল রেখে প্লেস করতে হবে জে প্রাইম, জে এক্সএস আই এ প্রাইমের, এবং এই অ্যাঙ্গেলটাও মেনটেন করতে হবে। আমি যদি এটাকে নিচের দিকে প্লেস করি তাহলে অ্যাঙ্গেল আর হাইট দুইটার কোনো একটা কনস্ট্যান্ট কমপ্লিকেশনে পড়ে যাবে। এই জন্যই তাকে আমরা উপরের দিকে প্লেস করলাম ই এ প্রাইমটাকে সেম রাখার জন্য। এখন আমাদের সামারি হচ্ছে, আমি যদি লোড ইনক্রিজ করি সেম পাওয়ার ফ্যাক্টর মেনটেন করে এবং স্পিড এবং ফিল্ড এক্সাইটেশনে কোনো ধরনের চেঞ্জ না আনি, তাহলে যদি লোড বৃদ্ধি পায় কারেন্ট বৃদ্ধি পাবে, কারেন্ট যদি বৃদ্ধি পায় জে এক্সএস আই এ প্রাইম ড্রপ বৃদ্ধি পাবে। এই ড্রপ বৃদ্ধি পাওয়ার কারণে টার্মিনাল ভোল্টেজ আগের চেয়ে একটু কমে যাবে। এই জন্য ভি ফাই প্রাইমের চাইতে বড়। ভি ফাই ছিল আগের ভোল্টেজ, ভি প্রাইম প্রাইম পরের ভোল্টেজ, অর্থাৎ পরে ভোল্টেজটা কমে গেল লোড বাড়ানোর পরে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট আমাদের ডিসকাশন শেষ। আমরা যদি এখন 2 নম্বর পয়েন্টটা একটু ডিসকাস করি। 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, if the constraints are observed then it is seen that the load increases, the voltage V5 decreases rather sharply। আচ্ছা, এটা তো আমরা এখন এক্সপ্লেন করলাম। এখন বলা হচ্ছে with the same constant as before it can be seen that V5 decreases only slightly when the power factor is unity। তো এটা তো আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডে ডিসকাস করলাম। আমরা যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে ডিসকাস করি তাহলে ওইটার ভেক্টর নিশ্চয়ই অন্যরকম হবে। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমরা যে ভেক্টরটা দেখতে পাচ্ছি সেই ভেক্টর ডায়াগ্রামটা এরকম হবে। তো সেম স্টাইলে আমি ভেক্টর ডায়াগ্রাম ড্র করার পরে ইএ আর ইএ প্রাইমকে সমান রাখার জন্য আমার এখানে কি হলো, ভি ফাইভ প্রাইমটা ভি ফাইভ থেকে আগের চেয়ে কমলো ঠিকই, কিন্তু এই কমের মান অনেক কম, মানে আগের চেয়ে যে ভোল্টেজ কমলো খুব কম পরিমাণে কমছে, কিন্তু ল্যাগিং এ থাকায় কি আগের চেয়ে একটু বেশি পরিমাণে কমছে। যদিও এটা লোডের ওভারঅল ইনক্রিমেন্টের উপরও ডিপেন্ড করবে, কিন্তু ওভারঅল সিনারিওতে দেখা যায় যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডে ভোল্টেজ যে লোড ইনক্রিমেন্টের কারণে কমে যায় টার্মিনালে, সেই কমার পরিমাণটা রেজিস্টিভ লোডে ইন্ডাকটিভের চাইতেও একটু কম হয়। ঠিক আছে, ইন্ডাকটিভ একটু বেশি হয়। আচ্ছা, এখন আমরা যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডে চিন্তা করি তাহলে সিনারিওটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে, যে ভেক্টর ডায়াগ্রাম গুলো নিশ্চয়ই আগের মতো হবে না। তো আমরা যদি এই ভেক্টর ডায়াগ্রামটাও একটু দ্রুত এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে কিভাবে হবে। প্রথমে আমি ধরে নিলাম ভি ফাইটা হচ্ছে আমার রেফারেন্সে আছে এবং ভি ফাই এর সাথে আই এ কারেন্টটা লিডিং আছে। কেন লিডিং আছে, আমি ধরে নিচ্ছি যে আমি ক্যাপাসিটিভ লোড কানেক্ট করলাম। এই লিডিং এ থাকার জন্য আমার আই এক্সএস ড্রপ কোন দিকে হবে, আই এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি আই এক্সএস কে প্লেস করি, আই এক্সএস কে প্লেস করলাম কারেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তুমি এটা এখানে এক্সপান্ড করো, দেখবা এই যে এর সাথে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো আমার ভি ফাই প্লাস আই এক্সএস দুইটা প্লেস করার পরে আমরা যখন ইনিশিয়াল থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত যোগ করি আমরা পেয়ে যাই ইএ। ঠিক আছে, এখন আমি লোড ইনক্রিজ করব। লোড ইনক্রিজ করলে কি হবে, লোড ইনক্রিজ করলে এই আই এ কারেন্টটা আগের চেয়ে বৃদ্ধি পাবে একই পাওয়ার ফ্যাক্টর মেনটেন করে, তাহলে আই এ কারেন্ট আগের চেয়ে বেড়ে গেল। আই এ কারেন্ট যদি বেড়ে যায় তাহলে
আইএ এক্সেস যে ড্রপ, সেই ড্রপের পরিমাণও আগের চেয়ে বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বাড়লো। এখন এটাকে প্লেস করার জন্য আমাদেরকে কি মাথায় রাখতে হবে, ইএ যে প্লেস হবে তার এই যে বৃত্তচাপটা সেম থাকতে হবে। কারণ ই এর মান চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, কারণ আমি ফিল্ডের এক্সাইটেশন আর স্পিডে কোনো হাত দেইনি। তাহলে ইএ সেম থাকার জন্য আমরা কি করলাম, এখান থেকে একটা বৃত্তচাপ ড্র করলাম আগেরটার সমান করে। তাহলে ইএ কোথায় পড়বে, ইএ নিশ্চয়ই এই বৃত্তচাপের কোনো না কোনো এক পয়েন্ট হতে হবে। ঠিক আছে, তাহলে ইএটাকে আমরা প্লেস করলাম কোথায়, এখানেও ই এর প্লেসমেন্ট আসলে উপরে। কেন, ওই আগের দুইটা জিনিস মেনটেন করার জন্য আমরা যদি ক্যালকুলেশন করি দেখা যায় ইএটাকে আগের চেয়ে উপরের পজিশনে প্লেস করতে হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল মেনটেন রাখার জন্য এবং যে এক্সারসাইজের সাইজ মেনটেন রাখার জন্য। তাহলে ইনিশিয়াল থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত আমরা এখন যদি যোগ করি তাহলে কি হচ্ছে, ইএ পয়েন্টটা এখানে পড়ে গেল। এই ইএ কে মেনটেন করার জন্য নিচের দিকে দেখো ভি ফাই আগের চেয়ে একটু বেড়ে গেছে। ভি ফাই কতটুকু বাড়লো, এই এতটুকু বাড়লো। তো এটা আগের চেয়ে উল্টা না, আগে কি ছিল, ভি ফাই যেখানে ছিল ভি5 প্রাইম তার পিছনে ছিল, অর্থাৎ পরে ভোল্টেজ কমে যাচ্ছিল, রেজিস্টিভ আর ইন্ডাকটিভ লোডে লোড ইনক্রিজ করার কারণে টার্মিনাল ভোল্টেজ কমে যাচ্ছিল। আর ক্যাপাসিটিভ হলো উল্টা, লোড আমি ইনক্রিজ করলাম কিন্তু ভোল্টেজ টার্মিনালে আগের চেয়ে আরো বেড়ে গেল। ঠিক আছে, এর কারণ কি, এর কারণ যদি এক লাইনে বলতে চাই সেটা হচ্ছে ওই লোডের পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের কারেন্টের কারণে কিন্তু কারেন্টের অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। এই যে নিচের থেকে ল্যাগিং এ কারেন্টের ডিরেকশন ছিল এখানে, লিডিং এ কারেন্টের ডিরেকশন কোথায় চলে আসছে, উপরের দিকে চলে আসছে। আর ইউনিটিতে কারেন্টের ডিরেকশন এখানে ছিল, এই কারেন্টের ডিরেকশনটা এখানে একটা মেজর রোল প্লে করছে। কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে যেহেতু কারেন্ট ভোল্টেজের উপরে চলে গেল, এই জন্য ওভারঅল সকল ফর্মুলেশনকে মেনটেন করার জন্য ভেক্টর ডাইমেনশনে কি হয়ে গেল, টার্মিনাল ভোল্টেজ লোড ইনক্রিমেন্টের কারণে বেড়ে গেল। এবং যেটা শুনতেও আমাদের কাছে অড মনে হয়, তাই না, আমার কাছে মনে হয় যে আমি লোড ইনক্রিজ করলাম, কিভাবে ভোল্টেজ বেড়ে গেল, ভোল্টেজ তো কমার কথা। কিন্তু ওই যে কারেন্টের অ্যাঙ্গেলটা এখানে এই রোলটা প্লে করে। তাহলে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে লোড বৃদ্ধি করলে টার্মিনাল ভোল্টেজ আরো বেড়ে যায়, আর রেজিস্টিভ আর ইন্ডাকটিভে টার্মিনাল ভোল্টেজ আগের চেয়ে একটু কমে যায়। ঠিক আছে, তো ওভারঅল যে কনক্লুশন, সেই কনক্লুশনটা এখানে দেওয়া আছে, এটা আমি আর বলবো না, এটা তোমরা একটু স্ক্রিনটা পজ করে পড়ে নিবে যে কখন ল্যাগিং লোডে কোন ধরনের পাওয়ার এখানে রিসিভ হয়, সাপ্লাই হয়, এবং ভোল্টেজ কিভাবে কমে, ভোল্টেজ কিভাবে বাড়ে, সেটা জাস্ট লেখা আছে। এটা আমি অলরেডি কিন্তু এতক্ষণ এক্সপ্লেন করলাম। তো এতক্ষণ আমরা যে বিষয়টা ডিসকাস করলাম সেটা ছিল বিভিন্ন লোডে সিনক্রোনাস জেনারেটরের বিহেভিয়ার। ঠিক আছে, ওভারঅল বিহেভিয়ারটা আমরা এতক্ষণ দেখলাম। এখন আমরা যে টার্মটা দেখব সেই টার্মটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু ছিল, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন অফ সিনক্রোনাস জেনারেটর ওয়ার্কিং অ্যালোন। ভোল্টেজ রেগুলেশন মানে কি, ভোল্টেজ রেগুলেশনের ডেফিনেশন হচ্ছে সিনক্রোনাস জেনারেটরকে তুমি যদি নো লোডে অপারেট করো, তার টার্মিনালে কতটুকু ভোল্টেজ পেলা, সেই নো লোড ভোল্টেজ থেকে যদি লোড কানেক্ট করার পরে কতটুকু ভোল্টেজ পেলা সেটাকে বিয়োগ দাও, অর্থাৎ নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ, এবং এই ওভারঅল টার্মটাকে আবার ফুল লোড ভোল্টেজ দিয়ে ভাগ করো। এই যে রেশিও তৈরি হয় সেই রেশিওটাকে পার্সেন্টে রিপ্রেজেন্ট করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাকে বলে আমরা ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনের ভ্যালু দেখে আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি একটা সিনক্রোনাস জেনারেটরকে আমরা যদি নো লোড থেকে ফুল লোডে নিয়ে যাই তার টার্মিনালে কতটুকু ভোল্টেজ চেঞ্জ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশন কি থাকে, আমাদের এক্সপেকটেশন থাকে ভোল্টেজ রেগুলেশন যাতে কম হয়, যত কম হয় তত ভালো। ঠিক আছে, জিরো হইলে সবচেয়ে বেশি ভালো। কেন, আমরা চাই, আমরা এমন জেনারেটর চাই যে জেনারেটরে আমি লোড ফুল লোডে, নো লোডে রাখলেও টার্মিনালে যা ভোল্টেজ পাবো, ফুল লোডে রাখলেও যাতে তাই ভোল্টেজ পাই। ফুল লোড দিলাম আর জেনারেটর বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল, ওটা আমরা এক্সপেক্ট করি না। এজন্য জেনারেটরের রেগুলেশন যত কম হবে তত ভালো, জিরো হইলে বেস্ট। তার মানে কি, জিরো হলে সে একটা আইডিয়াল মেশিন হয়ে যাবে, যে নো লোডে যা ভোল্টেজ ছিল ফুল লোডেও ঠিক তাই ভোল্টেজ থাকলো। কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। প্র্যাকটিক্যালি যদি আমার রেজিস্টিভ লোড থাকে সিনক্রোনাস জেনারেটরে, তাহলে ভোল্টেজ রেগুলেশন হয় পজিটিভ। যদি ইন্ডাকটিভ লোড থাকে তাহলে ভোল্টেজ রেগুলেশন হয় পজিটিভ। আর যদি ক্যাপাসিটিভ লোড থাকে ভোল্টেজ রেগুলেশন হয় নেগেটিভ। কারণ কি, রেজিস্টিভ লোডে নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের পার্থক্য এটা সবসময় পজিটিভ আসে, অর্থাৎ নো লোড ভোল্টেজ বড় থাকে সবসময় রেজিস্টিভ লোডে, এই পার্থক্যটা পজিটিভ আসলে রেগুলেশন তো পজিটিভ আসবে। ঠিক কিভাবে ইন্ডাকটিভ লোডেও নো লোড ভোল্টেজ বেশি থাকে,
কিন্তু ক্যাপাসিটিভ লোডে এসে উল্টা ঘটনা ঘটে, যেটা আমরা একটু আগে ভেক্টর ডায়াগ্রামে দেখলাম, যে ফুল লোডে লোড ইনক্রিজ করলে বা ফুল লোডে ভোল্টেজটা কি হয়, নো লোডের চেয়েও বেড়ে যায়। এই জন্য ক্যাপাসিটিভ লোডে যেহেতু উপরের বিয়োগফলটা নেগেটিভ আসে, এই জন্য ওভারঅল রেগুলেশনও নেগেটিভ চলে আসে। ঠিক আছে, এবং এই ডিসকাশনে অবশ্যই মাথায় রাখতে হবে ইএ আনচেঞ্জেবল ছিল, কারণ আমরা ওই জেনারেটরের ফিল্ডের যে এক্সাইটেশন সেখানে আমরা কোনো ধরনের চেঞ্জেস নিয়ে আসি নাই, এবং তার স্পিডেও আমরা কোনো ধরনের চেঞ্জ করি নাই। ঠিক আছে, এবং আমরা তার ফ্রিকোয়েন্সিও কোনো ধরনের চেঞ্জ হয় নাই। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় নাই এটা বোঝার জন্য আমাদের অনেক কিছু বোঝার দরকার নেই। ফ্রিকোয়েন্সি তো আমরা জানি স্পিডের সাথে রিলেটেড, তাই না? যেহেতু ওমেগা চেঞ্জ করে নাই, তাহলে ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবেই না। ওমেগা তো এখানে অ্যাঙ্গুলার স্পিডকে রিপ্রেজেন্ট করছে। এই ছিল আমাদের ভোল্টেজ রেগুলেশনের ওভারঅল ডিসকাশন।